welcome back to English classes. Today we are going to discuss an excellent modern short story, that is The Lagoon, written by Joseph Conrad. Joseph Conrad was a renowned novelist and short story writer of late Victorian and early modern era. He is highly regarded for his characteristics of his writing, like his exploration of human psychology and also the complexity of human nature and morality. Besides that, he also explored the theme of colonialism. তো বেসিক্যালি আমরা এই থিমগুলো কিন্তু এই জোসেফ কনরাডের রাইটিং এ দেখতে পাই। তো আজকে যে আমাদের শর্ট স্টোরি, দ্যাট ইজ দি লাগুন, এই লাগুনেও কিন্তু আমরা যে মেইন ক্যারেক্টার আরশাদ, তার যে সাইকোলজিক্যাল জার্নি, সেই সাইকোলজিক্যাল জার্নি দেখতে পাবো এবং এই যে কলোনিয়ালিস্টিক অ্যাপ্রোচ, সেটাও কিন্তু দেখতে পাবো। তো চলো আজকে ক্লাসে বেসিক্যালি আমরা যে কি ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলো জানবো, সঙ্গে ব্যাকগ্রাউন্ড জানবো, অথর এবং এই স্টোরিটা, এবং কিছুটা সামারি জেনে নেব, তাহলে আমাদের স্টোরিটা বুঝতে সুবিধা হবে। কেমন? আর নেক্সট ক্লাসে, অর্থাৎ তোমাদের এই যে টেক্সচুয়াল অ্যানালিসিসগুলো, ক্লাস অ্যানালিসিস, তোমরা এনবি ইংলিশ টিউটোরিয়াল এই অ্যাপে পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিও। আর তোমরা অবশ্যই এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে যুক্ত থেকো, ফেসবুক বলো, ইনস্টা, টেলিগ্রাম, এই সমস্ত। আর এখন যে মক টেস্ট সিরিজগুলো দেওয়া হচ্ছে তোমাদের, তোমরা কিন্তু রেগুলারলি সেই মক টেস্ট সিরিজগুলো অ্যাটেন্ড করো। সামনে এক্সাম, তোমাদের কিন্তু এখন থেকেই মক টেস্টে বেশি ফোকাস করতে হবে। কেমন? তো চলো, আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। কেমন? তো চলো আজকে আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা শুরু করব। Let's know about the author Joseph Conrad. Joseph Conrad's original name, Joseph Theodor Conrad Korzeniowski. He was a well-known modern Polish-British novelist and short story writer of late 19th century and early 20th century. Now, Polish-British writer কেন বলছি? কারণ বাই বর্ন হি ইজ আ পলিশ অ্যান্ড লেটার অন হি গট দি ব্রিটিশ সিটিজেনশিপ। কেমন? তো তিনি একজন ফেমাস নভেলিস্ট ছিলেন, সঙ্গে একজন শর্ট স্টোরি রাইটার ছিলেন লেট 19th সেঞ্চুরিতে। লেট 19th সেঞ্চুরি, দ্যাট মিনস ভিক্টোরিয়ান এরা, এই মিন করছে এই টাইমটাকে। তো এখানে ভিক্টোরিয়ান এরা বলতে কিন্তু টাইম জোনটা দেখো 1837 টু 1901, অর্থাৎ এই 1901-এ কিন্তু কুইন ভিক্টোরিয়া তিনি মারা যান, এবং এখান থেকে অফিসিয়ালি মডার্ন এরাটা স্টার্ট হচ্ছে, এটা ধরা হয়। কিন্তু আমরা যদি 1890-র পরে যে সমস্ত রাইটিংগুলো পাবলিশড হয়েছে সেগুলো অবজার্ভ করি, তাহলে দেখবো যে মডার্ন যে ক্যারেক্টারিস্টিক বা কোয়ালিটিস বা অ্যাসপেক্টসগুলো, সেগুলো কিন্তু এই সমস্ত এই টাইম জোনটার মধ্যে কিন্তু সেই রাইটিংগুলোতে আমরা পাই। তো অনেক ক্রিটিক্স কিন্তু 1890-র পরে কিন্তু মডার্ন রাইটিং হিসাবে ধরেন। কেমন? তো চলো, এই সময় কিন্তু দি লাগুনটা পাবলিশড হয়েছে। জোসেফ কনরাড দেখো, he was born on 3rd December 1857 in Poland under Russian rule, now is a part of Ukraine. তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করেন, যেটা রাশিয়ান রুলের আন্ডারে ছিল সেই সময়, কিন্তু এখন ইউক্রেনের পার্ট এই পোল্যান্ডটা। কেমন? তার পেরেন্টস কে ছিল? অ্যাপোলো কর্জনেস্কি, আ পোয়েট অ্যান্ড পোলিশ পেট্রিয়ট, অ্যান্ড মাদার ইভেলিনা বব্রস্কি। এখানে পেরেন্টসের নাম উল্লেখ করেছি, তার কিছু রিজন রয়েছে। কারণ এই লাগুন স্টোরিটা পড়তে গেলে, কিংবা জোসেফ কনরাডের যে সমস্ত রাইটিংসগুলো আমরা পড়বো, সেখানে মেজরিটি বেশ কয়েকটা থিম রয়েছে। সেই থিমগুলো কিন্তু তার, আমরা যদি পার্সোনাল লাইফ দেখি, তার প্রফেশনাল লাইফ, সমস্ত কিছু কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে তার লেখায়। কেমন? তো এই যে অ্যাপোলো কর্জনেস্কি, তিনি একজন লেখক ছিলেন, সঙ্গে একজন পোলিশ পেট্রিয়ট, অর্থাৎ রাশিয়ান রুল, অর্থাৎ জার তন্ত্র কিন্তু সেই সময় ছিল তার এগেনস্টে। তাহলে এখানে দেখছি যে একটা ইন্টারনাল ওয়ার কিন্তু সেই সময়, এই টাইম জোনটা তোমরা দেখো যে এই টাইমে কিন্তু অলরেডি ব্রিটিশ কলোনি কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন টেরিটরিজে গিয়ে তারা, বিভিন্ন কান্ট্রিতে গিয়ে তাদের টেরিটরিজ আমরা দেখতে পাচ্ছি। তো কলোনিয়াল রুল, অর্থাৎ সেইখানে কিন্তু যারা নেটিভ পিপল, কলোনাইজড পিপল, তারাও কিন্তু একটা রেভলিউশন, একটা ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম ফাইটিং স্টার্ট হচ্ছে। ইভেন আমাদের ইন্ডিয়াতে সেই সময় কিন্তু ফ্রিডম ফাইটিং স্টার্ট হচ্ছে। তো এই যে একটা মোমেন্ট, মানে এই মডার্ন এরার শুরু হওয়ার আগেই একটা ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হয়েছিল সোসাইটিতে। কেমন? তো এখানে একটা ইন্টার ওয়ার কিন্তু আমরা দেখতে পাই রাশিয়ান রুলের আন্ডারে। তো তার পেরেন্টস কিন্তু ফ্রিডম ফাইটিংয়ে যুক্ত হয়েছিল এবং কারাবাস হয় তাদের। তো তার মা এবং বাবা দুজনেই কিন্তু
মারা যান খুব ছোট্ট বয়সেই। জোসেফ কনরাড জাস্ট 11 ইয়ার্স ছিলেন তখন। তো তারপরে তিনি তার মেটার্নাল আঙ্কেলের কাছে বড় হন এবং সেখান থেকে কিন্তু তার পেরেন্টস চলে যাওয়ার পরে, অর্থাৎ তার সেই সময়টা কিন্তু কাটে টোটালি পড়াশোনা, তিনি বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক পড়াশোনা তিনি করতে থাকেন এবং তার একটা অ্যাডভেঞ্চারের প্রতি কিন্তু নেশা বলতে পারো বা একটা ভালো লাগা তৈরি হয়। বেসিক্যালি সেটা হচ্ছে মেরিন, কেমন, অর্থাৎ সমুদ্র যাত্রায় তিনি কিন্তু ভীষণ আসক্ত ফিল করেন। অর্থাৎ তিনি বিভিন্ন অ্যাডভেঞ্চার যখন পড়তে থাকেন তখন থেকে কিন্তু সমুদ্র যাত্রার প্রতি তিনি ঝোঁক দেখা যায় এবং তিনি অ্যাজ এ মার্চেন্ট তিনি যুক্ত হন মাত্র 17 বছর বয়সে। তো এই যে জার্নিটা স্টার্ট হচ্ছে তার সি জার্নি বলতে পারো। তো তার পরবর্তী সময় আমরা দেখেছি যে ব্রিটিশ নেভি হিসাবে তিনি যুক্ত হন। তো এই কারণে কিন্তু তিনি একজন ব্রিটিশ সিটিজেনশিপ পান পরবর্তী সময়। দেখো 1886-এ তিনি একজন ব্রিটিশ সিটিজেনশিপ পান। তো এইভাবে কিন্তু তার যে লাইফ এক্সপিরিয়েন্সেস তিনি থ্রু আউট তার কেরিয়ারে তিনি পেয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা তার রাইটিংসে পাবো। বিশেষ করে এই যে লাগুন যে সেটিংসের মধ্যে লেখা হয়েছে, যে দ্বীপপুঞ্জের কথা আমরা দেখব মলয় আর্কিপেলাগো, তো সেখানেও কিন্তু তার যে বিভিন্ন কালচার, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন এথনিক গ্রুপ, প্রত্যেকটা মানুষের সঙ্গে মেশা এবং তাদের থেকে যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করছে বা তাদের সাইকোলজি তিনি বুঝছেন, তো এই সমস্ত বিষয় কিন্তু তার তার লেখায় ফুটে উঠেছে, কেমন। তো তিনি মারা যান 3 অগস্ট 1924 কেন্ট, ইংল্যান্ডে। তো দেখো তার ফেমাস ওয়ার্কসগুলো আমরা কয়েকটা জাস্ট ওয়ার্কস একটু জানবো, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তার যে থিমগুলো, সেই থিমগুলো কেমন ছিল বা লাগুনে তার কিভাবে প্রভাব পড়ছে। তো ফার্স্ট দেখো, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক, হার্ট অফ ডার্কনেস। অনেকেই তোমরা পড়েছো, এটা একটা শর্ট নভেলা যেখানে একজন ক্যারেক্টার মাল্লো তিনি কঙ্গো রিভারে জার্নি করেন এবং সেখানে কিন্তু তিনি একটা ক্যারেক্টারের সঙ্গে পরিচিত হন, দ্যাট ইজ মিস্তা কার্স। তিনি একজন ইমোরাল ব্রিটিশ কলোনিয়াল ট্রেডার বলতে পারো, যিনি আফ্রিকার যে নেটিভ পিপল তাদেরকে অপ্রেস করে এবং তাদেরকে স্লেভে পরিণত করে এবং তাদের থেকে তার কাজ হাসিল করে। এই যে একজন ইমোরাল পার্সন মিস্তা কার্স, তার যে সাইকোলজি, সেই সাইকোলজিটা কি এই হার্ট অফ ডার্কনেসে জোসেফ কনরাড বর্ণনা করেছেন। নেক্সট আমরা লর্ড জিম, এটা একটা নভেল। লর্ড জিমে একজন ক্যারেক্টার জিম পাবো, তিনিও কিন্তু তিনি একজন সি গাইড বলতে পারো, অর্থাৎ সমুদ্র যাত্রায় তিনি যাত্রীদেরকে তীর্থস্থানে নিয়ে যান। তো সেই সময় একটা সময় আমরা দেখতে পাবো যে তিনি তার সেই নৌকা এবং যাত্রীদেরকে বিপদের মুখে ফেলে তিনি পালিয়ে আসছেন এবং তার পরবর্তী সময় যে গিল্ট বা একটা রিপেন্টেন্স তার মধ্যে কাজ করছে এবং একটা মেন্টাল কি বলবো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই ট্রমাটাকে তিনি তুলে ধরছেন, কেমন। এবং নষ্টমতে আমরা একটা পলিটিক্যাল টার্ময়েল বা একটা পাওয়ার পলিটিক্স দেখতে পাবো, যেটা একটা ইন্ডিপেন্ডেন্স সেই সময় যেটা সোসাইটিতে হচ্ছিল। তো এই বিষয়গুলো আমরা নষ্টমতে পাবো। এবং দি লাগুন, যেটা আজকের আমাদের রাইটিং, দ্যাট ইজ এখানে কিন্তু একটা ক্যারেক্টার দেখতে পাবো আরশাদ, তার জীবনে ঘটে যাওয়া তার যে পাস্ট, সেই পাস্ট টর্মেন্ট তিনি ফিল করছেন এবং তিনি যে তার ব্রাদারকে মানে তিনি তার ভাইকে যে বিট্রে করেছেন, তার ফলে তার মধ্যে যে গিল্ট, রিপেন্টেন্স ক্রিয়েট হচ্ছে এবং একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু আমরা লাগুনে পেয়ে যাবো। অর্থাৎ প্রত্যেকটা রাইটিংসে অলমোস্ট তোমরা দেখতে পাবে যে একটা গিল্ট, একটা রিপেন্টেন্স, অর্থাৎ একটা সাইকোলজিক্যাল জার্নি বা একটা ট্রমার মধ্যে দিয়ে কিন্তু ক্যারেক্টাররা যাচ্ছে এবং হিউম্যান বিহেভিয়ার, নেচার, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো থ্রু হিজ ওয়ার্কস। ওকে, তো এগুলো মোটামুটি তোমরা পেয়ে যাবে। সঙ্গে তো কলোনিয়ালিস্টিক অ্যাপ্রোচ, যেটা আমি বললাম যে ফ্রিডম ফাইটিং কলোনি সেই সময় স্থাপন হচ্ছে, এই সমস্ত বিষয় তো রয়েছে। তো চলো, দি লাগুন যেহেতু একটা মডার্ন শর্ট স্টোরি, সুতরাং এই যে মডার্ন অ্যাসপেক্টস গুলো রয়েছে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখা প্রয়োজন, তাহলে আমরা ইন্টারেস্টিংলি স্টোরিটা পড়তে পারবো, কেমন। তো প্রথমত আমাদের কিছু বিষয় রাখতে হবে মনে, দ্যাট ইজ ক্ল্যাশ বিটুইন সেলফ ভার্সেস সোসাইটি। আমি কিন্তু ইন জেনারেল মডার্ন রাইটিং এর অ্যাসপেক্টস বলছি, কারণ এই অ্যাসপেক্টগুলো মোরালেস প্রত্যেকটা স্টোরিতে বা লাইফে কিন্তু আমরা দেখতে পাবো। এখানে দেখো একটা ক্ল্যাশ থাকবে, কিসের মধ্যে, একটা সেলফ ভার্সেস সোসাইটি, যেটা রোমান্টিক এরাতে আমরা ইন্ডিভিজুয়ালিটিকে সেটা প্রায়োরিটি দিচ্ছিল, আর ভিক্টোরিয়ান এটাতে একটা কম্প্রোমাইজ
এজ বলতে পারি, যেখানে সোসাইটি ইন্ডিভিজুয়ালি দুটোকেই কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে রাখা হচ্ছিল। কিন্তু এই মডার্ন এরাতে যেখানে এক্সট্রিম অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো সেই জায়গায় এসে কিন্তু মানুষ টোটালি রিলাই করতে পারছে না অন সোসাইটি। তো এইখানে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা বিষয় জেগে উঠছে, দ্যাট ইজ অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন বলতে পারো বা ডিজায়ার বলতে পারো, ডিজায়ার ফর সেলফ ফুলফিলমেন্ট। অর্থাৎ ভালো খারাপ যেটাই হোক, আর মানে ভার্চু ভাইসিস যেটাই হোক, কিন্তু একটা সেলফ ফুলফিলমেন্টের একটা যে ডিজায়ার বা অ্যাসপিরেশন ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালিটির মধ্যে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সোসাইটি কিন্তু তাকে সেইটা ফুলফিল করতে দেবে না। অর্থাৎ এই জায়গায় কিন্তু একটা আমরা বাধা দেখছি, বা একটা কনফিউশন বলতে পারো, এটা সেলফ কনফিউশনটাও হতে পারে, কনফিউশন বলতে পারো, বা এটা একটা ট্র্যাপ বলতে পারো। অর্থাৎ সিচুয়েশনে কিন্তু কি হয়ে যাচ্ছে, ট্র্যাপ হয়ে যাচ্ছে, বন্দি হয়ে যাচ্ছে। এই লাগুন যেটাও কিন্তু কাইন্ড অফ ট্র্যাপ অফ আ পার্টিকুলার ক্যারেক্টার্স বা ক্যারেক্টার বলতে পারি, কেমন? তো দেখো এখানে ট্র্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ দের ইজ নো ওয়ে অফ এসকেপ, তাই না? তো এইখানে একটা তৈরি হচ্ছে, এবং এর ফলে কি তৈরি হচ্ছে, তার ফলে তৈরি হচ্ছে একটা ক্রাইসিস। এবার প্রত্যেকটা স্টোরির সঙ্গে কিন্তু প্রত্যেকটা স্টোরির আলাদা থিম রয়েছে। যেমন এই ক্রাইসিসটা কোনো স্টোরিতে দেখবে তোমরা ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে, কোনোটা সেলফ অ্যাসপিরেশনের ক্রাইসিস হতে পারে। অর্থাৎ ক্রাইসিস কিন্তু অলওয়েজ প্রেজেন্ট থাকে একটা মডার্ন স্টোরিতে, কেমন? তো এইগুলো মোটামুটি তোমরা পাবে। আরেকটা বিষয় যেটা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ একটা এপিফ্যানি কিন্তু হয়। প্রথমে ক্রাইসিসের ফলে কি একটা ইলিউশন ক্রিয়েট হয়, ক্যারেক্টারের মধ্যে, এবং এপিফ্যানি মানে হচ্ছে রিয়ালাইজেশন অফ ট্রুথ। অর্থাৎ এপিফ্যানি মানে হচ্ছে রিয়ালাইজেশন অফ ট্রুথ। প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা হিউম্যান বিং কিন্তু একটা সার্টেন ইলিউশনের মধ্যে, বা তাদের যে চাহিদা অ্যাসপিরেশনের পিছনে ছোটে, এবং আফটার সার্টেন টাইম তারা কিন্তু যেটা ট্রুথ বা রিয়ালিটি, সেই রিয়ালিটির সঙ্গে কিন্তু পরিচয় হয়, বা তারা রিয়ালিটিটাকে বুঝতে পারে, অ্যাজ ইট ইজ দেখতে পায়। তো এই মোটামুটি এগুলো কিন্তু মডার্ন রাইটিংয়ে পাবো আমরা। দি লাগুন যে লাগুন যে স্টোরি, সেখানে কিন্তু ক্যারেক্টার আরশাদের মধ্যে এই যে ট্র্যাপ সেটা দেখতে পাবো, ইলিউশন দেখতে পাবো, এবং তার যে রিয়ালাইজেশন অ্যাট দ্য এন্ড সেটা দেখতে পাবো, এবং তার যে একটা অ্যাসপিরেশন বলতে পারো, যেহেতু সে তার ভাইকে বিট্রে করে তার লাভ ডায়মেলেনকে তিনি তার সঙ্গে চলে যাচ্ছেন। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে যাবো, কেমন? চলো নেক্সট দেখো ইম্পর্টেন্ট ফ্যাক্টস কি কি রয়েছে শর্ট স্টোরি লাগুনের। দি লাগুন ইজ এ মডার্ন শর্ট স্টোরি। ইট কম্পোজড ইন 1896, এটা রচনা করা হয় 1896, ফার্স্ট পাবলিশড ইন 1897 ইন কর্নহিল ম্যাগাজিন। এটা ফার্স্ট পাবলিশ করা হয় কোথায়? কর্নহিল ম্যাগাজিনে। লেটার কালেক্টেড ইন কনরাডস ফার্স্ট ভলিউম অফ শর্ট স্টোরি, দ্যাট ইজ টেলস অফ আনরেস্ট। এই যে ভলিউমটা দেখছো, এটা হচ্ছে ফার্স্ট ভলিউম অফ জোসেফ কনরাড, টেলস অফ আনরেস্ট। এই টেলস অফ আনরেস্টেই কিন্তু 1898 খ্রিস্টাব্দে দি লাগুন এই শর্ট স্টোরিটিকে কালেক্ট করা হয়। দিস স্টোরি ইজ সেট ইন মলয় আর্কিপেলাগো। এই স্টোরির সেটিংটা, দি লাগুন স্টোরির সেটিংটা আমরা এখানে সেটিংটা কোথায়? দি মলয় আর্কিপেলাগো। এটা ভীষণ ইম্পর্টেন্ট। মলয় আর্কিপেলাগো কেন আমাদেরকে জানতে হবে? দেখো মলয় আর্কিপেলাগো হচ্ছে এটা সাউদার্ন এশিয়া এবং অস্ট্রেলিয়ার মাঝে। তো এই পোর্শনটাই, এটা চারিদিকে জল এবং মাঝে যে দ্বীপপুঞ্জগুলো, আর্কিপেলাগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ, আর মালয় হচ্ছে মলয় একটা এথনিক গ্রুপ। এটা একটা সম্প্রদায়, মলয় সম্প্রদায়। তার নামানুসারে কিন্তু এই পুরো যে দ্বীপপুঞ্জ, যেটা নিয়ার অ্যাবাউট 25,000 কিন্তু প্লাস আছে। তো মোটামুটি এতগুলো দ্বীপ রয়েছে এই মলয় দ্বীপপুঞ্জে। তো এটা মলয় এথনিক গ্রুপের নামানুসারে নামকরণ করা হয়েছে। তো এই যে দ্বীপপুঞ্জ দেখছো, এইখানে প্রচুর এথনিক গ্রুপ রয়েছে, এবং এই মানুষগুলোকে প্রচুর বাইরে থেকে পাওয়ার বলতে পারো, পাওয়ার বলতে সেখানে ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার গেছে, ইন্ডিয়ান যারা ইনভেডার্স তারা গেছে। অর্থাৎ আমরা জানি যে হিস্ট্রি হচ্ছে ইনভেডার্সদের দ্বারা কিন্তু
প্রচুর ইনভেডার্স কিন্তু প্রচুর কান্ট্রিকে রুল করেছে। তো এই মলয় আর্কিপেলাগোতে বিভিন্ন কালচারাল ডাইভার্সিটি কিন্তু এই কারণে এসেছে। কেমন? তো এই যে মানুষদের সঙ্গে পরিচিত হয়েছেন জোসেফ কনরাড, তিনি যেহেতু সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন এবং বিভিন্ন মানুষের সাইকোলজি তিনি দেখেছেন, এই সেটিংসটা কিন্তু তিনি তুলে ধরেছেন। এর আশেপাশে যে বনভূমি রয়েছে, তো সমস্ত কিছুই কিন্তু আমরা স্টোরিতে পাবো। আমি এত ডিটেলসে এখন বলছি না। তো মলয় আর্কিপেলাগো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এর সেটিং। ওকে, তো চলো আজকে যে প্রেজেন্ট স্টোরি দি লাগুন, তার টাইটেলটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দি লাগুন, এবার লাগুনটা কি আমরা ফার্স্ট একটু লিটারাল মিনিংটা জেনে নিই। দি লাগুন, it derives from an Italian term laguna, means pond or lake. ইটালিয়ান টার্ম লাগুনা থেকে এসছে এই লাগুন শব্দটি, যার অর্থ হচ্ছে পন্ড অর্থাৎ পুকুর কিংবা লেক, একটা ছোট্ট দিঘি। অর্থাৎ এই দিঘি হচ্ছে খুব বেশি কিন্তু বড় নয়। এবার দেখো এর ডেফিনেশনটা একটু দেখে নাও। Shallow bodies of water separated from a larger body of water like river, ocean by barrier islands, sandbars, coral reefs and other natural barriers. Now, lagoon is a shallow bodies of water, অর্থাৎ একটা অগভীর জল, যে জলটা কোথা থেকে সেপারেটেড, বিচ্ছিন্ন কোথা থেকে হচ্ছে দেখো, সেপারেট ফ্রম আ লার্জার বডি অফ ওয়াটার লাইক রিভার অর ওশান। অর্থাৎ লাগুন কিন্তু একটা বড় নদী থেকে কিংবা সমুদ্র থেকে ক্রিয়েট হতে পারে। ওশান বাই বেরিয়ার আইল্যান্ড, হয়তো সেখানে মাঝে কোনো আইল্যান্ড তৈরি হয়েছে বা আইল্যান্ড ফলে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিংবা স্যান্ডবার্স বালুচরের দ্বারা, কিংবা কোরাল রিফস প্রবাল প্রাচীর, অর্থাৎ মানে মাঝে কোনো একটা পাথরের হয়তো বড় পাথর আটকে গেছে এবং তার পিছনে হয়তো একটা লাগুন ক্রিয়েট হয়েছে, এরকম হতে পারে। বা আদার্স ন্যাচারাল বেরিয়ার হতে পারে, ধস নামলে হতে পারে পাশে কোনো নিচু স্থানে। তো দেখো আমি জাস্ট একটু তোমাদেরকে এখানে বলি, এটা ধরো সাপোজ একটা বড় সি বা একটা রিভার বলতে পারো। তো এর পাশে এখানে হয়তো তোমার এখানে বালুচর হতে পারে এবং জল ওভারফ্লো হয়ে হয়তো এখানে নিচু জায়গাতে এখানে একটা লাগুন ক্রিয়েট করলো। তো এই যে লাগুনটা, এটা কিন্তু একটা ছোট্ট একটা লেকের সমান। এখানে জলটা কিন্তু স্থির থাকে, কোনো মুভমেন্ট থাকে না, যেহেতু এখানে ফ্লো কি করে থাকবে, মেন সমুদ্র থেকে উপচে পড়া যে জলটা সেটা। তো এইরকম একটা বিচ্ছিন্ন, একটা মেন সমুদ্র বা রিভার থেকে বিচ্ছিন্ন একটা জলাশয় বলতে হবে, অগভীর জলাশয়, যেটার নাম হচ্ছে লাগুন। তো এখানে আমরা যে প্রেজেন্ট স্টোরি পড়বো, এটা সিম্বলিক কিন্তু কিছু মিনিং রয়েছে। এখানে সিম্বলিক মিনিংটা কি দেখো, আইসোলেশন ফ্রম মেইন স্ট্রিম অফ সোসাইটি। অর্থাৎ আমরা একটা ক্যারেক্টার পাবো, দ্যাট ইজ আরশাদ। আরশাদ তিনি এবং তার ওয়াইফ ডায়ামেলেন, তারা কিন্তু একটা ব্রড স্ট্রিম অফ সোসাইটি, একটা জনসমুদ্র বা একটা জনমানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে একটা একাকী একটা লাগুনে বাস করছে। কেমন? একটা দিঘির মতো একটা শান্ত জল, যেটা জলটা স্ট্যাগনেন্ট, স্থির, সেই রকম একটা আইসোলেশনে তারা বাস করছে। এই যে আইসোলেশনটা, এটা আইসোলেশন নট অনলি ইন দেয়ার ফিজিক্যাল এক্সিস্টেন্স বাট অলসো ইন দেয়ার ইমোশনাল লেভেল। অর্থাৎ আমরা আইসোলেশন বলতে পারি ফ্রম ইমোশনাল লেভেল, ইমোশনাল লেভেল থেকে অ্যান্ড ফিজিক্যাল, বোথ। তো এই যে সাইকোলজিক্যাল ট্রমাটা আমরা দেখতে পাবো, সেটাও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট রয়েছে এই লাগুনের। অর্থাৎ লাগুনটা কিন্তু সেটা রিপ্রেজেন্ট করছে তারা কতটা অ্যালিনিয়েটেড ফ্রম দ্য মেন স্ট্রিম অফ সোসাইটি। হ্যাঁ, তো চলো আমরা প্রথমে ক্যারেক্টার্সদের সঙ্গে পরিচয় করে নিই, তাহলে কি আমাদের স্টোরিটা বুঝতে সুবিধা হবে। কেমন? তো চলো কে কে ক্যারেক্টার্স রয়েছে দেখো। ফার্স্ট ওয়ান ইজ দি হোয়াইট ম্যান। এই হোয়াইট ম্যান হচ্ছেন একজন ইউরোপিয়ান, আমি এটা লিখে দিচ্ছি, রিপ্রেজেন্টেটিভ অফ ইউরোপিয়ান। কেমন? ইউরোপিয়ান, এবার তোমরা দেখো ইউরোপিয়ান এবং যে একটা শ্বেতাঙ্গ মানুষ, অর্থাৎ এই যে নেটিভ পিপল আরশাদ বলো বা আরো যে ক্যারেক্টার্স রয়েছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তো এইখানে হোয়াইট ম্যান কি করছে? হোয়াইট ম্যান, আমি তোমাদের যে টাইম জোনটা বলেছিলাম, যে সেই টাইমটাই হচ্ছে কলোনি স্থাপন করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন তোমার দ্বীপপুঞ্জে বলো, বিভিন্ন কান্ট্রিতে বলো। তো এই সমস্ত ইউরোপিয়ানরা কিন্তু তারা ট্রেডিং এর বিজনেস করতো, তো বিভিন্ন কান্ট্রিকে তারা কলোনাইজ করেছে। তো সেইভাবেই কিন্তু হয়তো এই সমস্ত ক্যারেক্টার্সদের সঙ্গে তাদের পরিচয় হয়েছে। তো আমরা দেখে নিই। নেক্সট ক্যারেক্টার দেখো আরশাদ। আরশাদ হচ্ছেন সেন্ট্রাল ফিগার বা প্রোটাগনিস্ট বলতে পারো, মেন চরিত্র।
দেন ডায়ামেলন হচ্ছে আরশাদের ওয়াইফ। সঙ্গে তিনি কিন্তু একজন রানী ইনচিমিডার ভৃত্য। চলো নেক্সট, আরশাদস ব্রাদার, আরশাদের ভাই, স্টিয়ার্সম্যান ও জুরাগান। স্টিয়ার্সম্যান হচ্ছে যিনি মাঝি, নৌকা চালায়। আর জুরাগ্রামটাও সেই সেম বিষয়, কিন্তু জুরাগ্রামটা হচ্ছে এটা একটা মলয়ান টার্ম যার অর্থ হচ্ছে স্টিয়ারম্যান বা মাঝি। দেন রয়েছে বেশ কিছু প্যাডেলার্স রয়েছে। দেন আমরা রাজা একজন যার নাম সি ডেন্ডারি, তাকে দেখতে পাবো। রাজাস ওয়াইফ ইনচিমিডা, ওনাকে দেখতে পাবো। অ্যান্ড রাজাস মেন। তো এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টার। এবার আমরা খুব সংক্ষেপে একটু স্টোরিটা জেনে নেব, তাহলে আমাদের আরো ডিটেলস ইনফরমেশনগুলো কিন্তু জানতে সুবিধা হবে। কেমন? তাহলে আমরা একটু এখানে দেখো একজন আরশাদ মেইন ক্যারেক্টার। কেমন? এই আরশাদ ক্যারেক্টারের পাশেই কিন্তু সমস্ত চরিত্র ঘোরাফেরা করবে। এখানে ডায়ামেলন, এটা হোয়াইট ম্যান, এটা ব্রাদার। আমি খুব সংক্ষেপে বলছি, তোমরা বুঝে নেবে। এখানে হচ্ছে রাজা অ্যান্ড ইনচিমিডা, একসঙ্গেই বলছি। বাকি যে বোটম্যান রয়েছে, বোটম্যান বললাম। এই যে আরশাদ সেন্ট্রাল ফিগার, এনার চারিপাশে কেন ঘুরছে? এই যে আরশাদ কিন্তু প্রথম থেকে স্টোরিটা আমি খুব সংক্ষেপে বলি। এই হোয়াইটম্যান কিন্তু হোয়াইটম্যান, বোটম্যান, তারা কি হচ্ছে একটা আরশাদের হাউসে কিন্তু তারা আসছে, অর্থাৎ আরশাদের বাড়ির লক্ষ্যে তারা যাচ্ছে। এবং ডিউরিং দেয়ার জার্নি আমরা আশেপাশের যে সিনারিওটা বা সেটিংসটা দেখতে পাবো, যে ফরেস্টটা দেখতে পাবো, দি গ্লুমিনেস, ডার্কনেস, সেই ডার্কনেসটা কিন্তু সাজেস্ট করছে সিম্বলিক্যালি আরশাদের যে লাইফ, বা তিনি সকলে থেকে সেক্লুডেড হয়ে গেছেন, অ্যালিয়েনেটেড হয়ে গেছেন, এবং তার যে ডার্কনেস অফ হিজ সাইকিক বা সাইকোলজি, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। কেমন? তো এই সেটিংসের মধ্যে দিয়ে, ফরেস্টের মধ্যে দিয়ে তারা যখন আরশাদের বাড়িতে যাচ্ছে, এবং আরশাদের বাড়িতে গিয়ে পৌঁছে হোয়াইটম্যান তিনি আরশাদের বাড়িতে নেমে যান, এবং বোটম্যান তারা কিন্তু আরশাদকে যেহেতু পছন্দ করেন না, সুতরাং তারা তার বাড়িতে স্টে করতে রাজি হন না। তারা নৌকাতেই থাকবে বলে তারা কিছুটা লাগুনে, কিছুটা দূরে কিন্তু গিয়ে থাকে সেই রাতে। কেমন? এবার হোয়াইটম্যান তিনি প্রবেশ করেই দেখেন যে আরশাদ, তার ওয়াইফ, তিনি অসুস্থ, তিনি ঘরে শুয়ে আছেন। তিনি এইখানে তাদের কিছুটা কনভারসেশন হয়, এবং পরবর্তী সময়ে এই হোয়াইটম্যান আরশাদের বাড়ির সামনে বাইরে তিনি বসে থাকেন, এবং এখানেও কিন্তু একটা বিস্তর সেই সারাউন্ডিংস, লাগুন বলো বা তার যে সারাউন্ডিংস ফরেস্টটা, সেটা কিন্তু আমরা বর্ণনা পাই, এবং সেটা সাইকোলজিক্যালি কতটা মানে সাইকোলজিক্যাল দিকটাকে কিভাবে প্রভাবিত করছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা পাবো। দেন আরশাদ এসে এই হোয়াইটম্যানের পাশে বসে, এবং তিনি তার পাস্ট লাইফের স্টোরি কিন্তু শোনান। অর্থাৎ এইখানে কিন্তু আমরা একটা স্টোরি উইদিন আ স্টোরি পাচ্ছি। তো আরশাদ তিনি কি গল্প করেন? এই হোয়াইটম্যানের সামনে তিনি বলেন যে এই আরশাদ এবং হোয়াইটম্যান কিন্তু একটা যুদ্ধের মাধ্যমে পরিচিত হয়েছিল। কেমন? তো তারা লাইফ লং একটা ফ্রেন্ড বলতে পারো। তো সেই যুদ্ধের পরে হোয়াইটম্যান তিনি চলে যান তার দেশ, তার জায়গা ছেড়ে, আরশাদের যে দেশ, তো সেখান থেকে চলে যায়। এবং তারপরে আরশাদ এবং আরশাদের ব্রাদারের নাম কি, নাম দেয়া নেই, আরশাদের ব্রাদার, তারা কিন্তু খুব সুখেই কাটছিল দিন। তো এই সময় আরশাদের কিন্তু ডায়ামেলনকে ভালো লাগে। কেমন? ডায়ামেলন যে কিন্তু রাজার ওয়াইফ, অর্থাৎ ইনচিমিডার একজন ভৃত্য দাসী। তো যেহেতু ইনচিমিডা একজন রাগী মহিলা, তিনি তার দাসীকে দেবেন না, মানে দাসীকে যেতে দেবেন না তার কাছ থেকে। তো স্বাভাবিকভাবে আরশাদ এবং আরশাদের ভাইয়ের কিন্তু কোনো অপশন ছিল না। তো তারা একটা প্ল্যান করে যে ডায়ামেলনকে নিয়ে তারা পালিয়ে যাবে। তো একটা সময়ে যেদিন রাজা এবং রাজার যে বাকি মেন আছে, পিপলরা আছে, তাদের একটা কাইন্ড অফ এনজয়মেন্ট, রিচুয়াল নয়, এটা একটা মানে কি বলবো, একটা সময় আসে যারা তারা ফিশিং এ ব্যস্ত হয়ে যায়, এবং সেই ব্যস্ততার মধ্যে কিন্তু আরশাদ এবং আরশাদের ব্রাদার কিন্তু প্ল্যান করে যে ডায়ামেলনকে নিয়ে পালিয়ে যাবেন। তো তারা সেই মতো কথা মতো তারা চলে যায়, এবং তারা চলে গিয়ে নেক্সট ডে দুপুরবেলায় কি হয় যে তাদেরকে এই রাজার মেন তারা কিন্তু খুঁজে পেয়ে যান। এবং ডায়ামেলন আরশাদ ব্রাদারের কাছে যেহেতু একটা গান ছিল, তিনি বলেন যে এই ডায়ামেলনকে নিয়ে আরশাদকে বলেন তোমরা এগিয়ে যাও, আমি তাদেরকে কিছুটা আটকে রাখার চেষ্টা করছি, এবং আমি তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাব, বা আমি চলে আসছি, তোমাদের ফলো করছি।
তো যাই হোক, কথা মতো আরশাদ এবং ডায়মেলেন কিছুটা এগিয়ে যায় এবং তারা যখন নৌকায় উঠে বসে এবং দেখতে পায় যে তার ভাই দৌড়ে আসছে, তার পিছনে এই রাজার মেন তারাও তাকে ফলো করছেন এবং প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। তো আরশাদকে চিৎকার করে তার ভাই ডাকে, কিন্তু তিনি উত্তর দেন না, যেহেতু তিনি জানেন যে তিনি যদি যান সেই মুহূর্তে তাহলে কিন্তু সকলেই মারা যাবে। সুতরাং আরশাদ এবং ডায়মেলেন তারা কিন্তু দুজন সেখান থেকে নৌকা নিয়ে পালিয়ে যায় এবং আরশাদের ব্রাদার কিন্তু সেখানে মারা যায়। কেমন? তো এই যে আরশাদ বিপদের মুখে তার ব্রাদারকে রেখে পালিয়ে গেল, এই যে একটা গিল্ট বা একটা রিপেন্টেন্স, সেটা কিন্তু থ্রু আউট হিজ লাইফ তাকে টর্মেন্ট করে বেড়ায়। তো স্টোরিটা আমরা সেটা দেখতে পাবো। তো এইখানে আরশাদের দেখতে পাচ্ছি যে তার লাভ ভার্সেস ডিউটি বা রেসপন্সিবিলিটি বলতে পারো, রেসপন্সিবিলিটি, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখছি। তো এই হচ্ছে স্টোরি। এবং পরবর্তী সময়ে হোয়াইটম্যান যখন ডায়মেলেন মারা যায়, তো মারা যাওয়ার পরে হোয়াইটম্যান আরশাদকে বলেন যে তার সঙ্গে যেতে, কিন্তু তিনি রাজি হন না। তিনি বলেন তিনি মেন্টালি প্রথমে কিছুটা স্থির হবে, তারপরে কিন্তু তার যে রাস্তা তিনি সেই রাস্তায় যাবেন। কেমন? অর্থাৎ তিনি একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন বা রিভেঞ্জ নেওয়ার মনস্থির করছেন। তো এই হচ্ছে স্টোরি। তো চলো আমরা কি কি থিম তাহলে স্টোরির মধ্যে পেলাম সেই বিষয়গুলো আমরা একবার জেনে নেব। কেমন? দেখো, ফার্স্ট যে থিমটা, দ্যাট ইজ লাভ, লাভ ফর ডায়মেলেন। আমরা এই লাভ দেখতে পাচ্ছি যে তিনি বলছেন, অর্থাৎ আরশাদ যে ক্যারেক্টারটা, যার সাইকোলজি আমরা এই থ্রু আউট স্টোরি আমরা পাবো। তো আরশাদ তার যে লাভ ডায়মেলেনের প্রতি, সেই লাভটা আমরা দেখতে পাই। দেন আমরা দেখতে পাই বিট্রিয়াল, বিট্রিয়াল কিসের? বিশ্বাসঘাতকতা, তার ভাইয়ের প্রতি তার বিশ্বাসঘাতকতা, রিমোর্স, এবং এই বিট্রিয়ালের থেকে একটা কি রিমোর্স, অনুশোচনা বা রিপেন্টেন্স হচ্ছে তার মধ্যে, অ্যান্ড রেট্রিবিউশন, এবং তার প্রতিফল সে পাচ্ছে। প্রতিফল হচ্ছে তার যে লাভ ডায়মেলেন, তিনি যখন মারা যান এবং এই মারা যাওয়ার মধ্যে দিয়েই কিন্তু তার যে পাপের শাস্তি তিনি পান, অর্থাৎ তিনি তার ভাইকে সেভ করেননি, বিট্রে করেছেন বিকজ অফ ডায়মেলেন। তো ডায়মেলেন যখন তার কাছে থাকেন, অর্থাৎ ডেথ ডায়মেলেনকে যখন তিনি ডেথের হাত থেকে রক্ষা করতে পারলেন না, তখন কিন্তু তিনি রিয়ালাইজ করলেন বা তার মধ্যে এপিফ্যানি হলো যে না, এই পৃথিবীতে ডেথ কিন্তু সমস্ত কিছুই, ডেথের বাইরে কিছু নেই, অর্থাৎ ডেথ সমস্ত কিছুকে কিন্তু ধূলিসাৎ করে দেয় বা মিশিয়ে দেয়, এটা কিন্তু বলছে। তো এই যে লাভ, বিট্রিয়াল, রিমোর্স অ্যান্ড রেট্রিবিউশন, এটা কিন্তু আমরা দেখতে পাবো। সেকেন্ড ইম্পর্টেন্ট থিম, দ্যাট ইজ কলোনিয়ালিজম। কলোনিয়ালিজমটা কি? ঔপনিবেশিকতাবাদ, অর্থাৎ ব্রিটিশ যে ট্রেডার্সরা বা ইউরোপিয়ান বেশ কিছু পিপল, তারা অল ওভার ওয়ার্ল্ড বিভিন্ন কান্ট্রিতে, সেটা আফ্রিকার, এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে গেছে, আফ্রিকা বিভিন্ন কান্ট্রিতে গিয়ে তারা তাদের কলোনি স্থাপন করেছে এবং পরবর্তী সময়ে তারা রুল করেছে সেই পিপলদেরকে, নেটিভ পিপলদেরকে। তো এই যে কলোনিয়ালিজম, সেটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে এই লাগুন স্টোরিতে। কেমন ভাবে দেখো, এখানে লিখে দিয়েছি, রিফ্লেক্টস দি পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড কালচারাল ক্ল্যাশেস বিটুইন দ্য কলোনাইজার্স অ্যান্ড কলোনাইজড পিপল। যখন এই হোয়াইট ম্যান, কলোনিয়ালিজমের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে হোয়াইট ম্যান, হোয়াইটম্যান শ্বেতাঙ্গ ব্যক্তিটি তিনি যখন আসেন, তিনি সেই স্টিয়ার্সম্যান এবং পোলার্সদেরকে, অর্থাৎ যারা দাঁড়বয় ছিল, তো তাদেরকে কিন্তু বলে যে আরশাদের বাড়িতে নিয়ে যেতে। যদিও তারা এই পোলার্স এবং মাঝি তারা কিন্তু পছন্দ করেন না আরশাদকে, স্টিল তাদেরকে যেতে হচ্ছে, কারণ তার হাতে, হোয়াইটম্যানের হাতে কি রয়েছে? পাওয়ার রয়েছে। দে আর ফোর্স টু ডু সো, তো তারা কিন্তু বাধ্য। তো এইখানে কিন্তু একটা পাওয়ার ডাইনামিক্স আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কালচারাল ক্লাসেস। আমরা যখন স্টোরিটা পড়বো দেখবো বিভিন্ন কালচারাল ক্লাসেস কিন্তু রয়েছে, যেমন আরশাদ একজন নেটিভ মলায়ান সিটিজেন, তো তার সঙ্গে হোয়াইটম্যানের বেশ কিছু আমরা কালচারাল ডিফারেন্সেস দেখতে পাবো। সঙ্গে এই যে প্যাডেলার্স, তাদের সঙ্গে কিন্তু একটা হোয়াইটম্যানের কালচারাল ক্লাসেস রয়েছে। তারা কিন্তু কি বলবো, কুসংস্কারে বিশ্বাস করে না। এই হোয়াইটম্যান বলো, হোয়াইটম্যান তারা কিন্তু বিশ্বাস করে না, কিন্তু যারা নেটিভ পিপল তারা কিন্তু কিছুটা কুসংস্কার বা স্পিরিটে বিশ্বাস করে। তো এই সমস্ত যে ক্ল্যাশেসগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো থ্রু আউট স্টোরি বিটুইন দ্য কলোনাইজার্স, বলতে এই যে হোয়াইট পিপল অ্যান্ড কলোনাইজড ম্যান, নেটিভ পিপল। হ্যাঁ, নেক্সট ওয়ান
ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মোরাল ডিলেমা। মোরাল ডিলেমাটা কি আমাদেরকে একটু বুঝতে হবে এটা। দেখো মোরাল ডিলেমা, ডিলেমা আমরা জানি যে দ্বৈত মনা, অর্থাৎ সেইখানে কিন্তু একটা দ্বিধাবোধ কাজ করে। এবার মোরাল ডিলেমা, নাও মোরাল ডিলেমা ইজ আ কাইন্ড অফ সিচুয়েশন বলতে পারি, যেখানে একজন ডিসিশন মেকারকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে ওভার অ্যানাদার, অর্থাৎ দুটো অপশনই কিন্তু মোরালি কারেক্ট, ঠিক আছে। কোনো একটা অপশন কিন্তু চুজ করাটা ভীষণ ডিফিকাল্ট একজন ক্যারেক্টারের প্রতি, কিন্তু তাকে যে কোনো একটাকেই চুজ করতে হবে। তোমরা অনেক সময় মুভিতে দেখেছো এরকম যে একজন মা এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় মা বাঁচবে নয় সন্তান বাঁচবে। এই যে ইটস আ কাইন্ড অফ মোরাল ডিলেমা, কারণ একজন মানুষ সে কি করে তার ওয়াইফকে বা তার বাচ্চাকে ছেড়ে দিতে পারে, কিংবা এইভাবেও ধরতে পারো যে একজন ক্যারেক্টার তার মাকে বাঁচাবে নাকি তার সন্তানকে, যে কোনো একজনকে বাঁচানোর অপশন থাকলে, অর্থাৎ একটা মোরাল ডিসিশন নিতে গেলে অ্যানাদার অপশন যেটাও কিন্তু মোরালি ইনকারেক্ট হবে। তো এইরকম একটা মোরাল ডিলেমা কিন্তু আমরা এই স্টোরিতে পাবো। এখানে স্টোরিতে আমরা কি পাবো, দ্যাট ইজ লাভ ভার্সেস রেসপন্সিবিলিটি। অর্থাৎ লাভ ফর ডায়ামেলন অ্যান্ড রেসপন্সিবিলিটি টুয়ার্ডস হিজ ব্রাদার, এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটাকে চুজ করতে হবে। অ্যান্ড আরশাদ চুজেস হিজ লাভ ডায়ামেলন। তিনি ভেবেছিলেন যে তার সঙ্গে সারাটা জীবন যেহেতু তিনি কাটাবেন, তো সেহেতু এবং তার সমস্ত দায়িত্ব তিনি তার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলেন, এবং তাকে ডেথ থেকে সেভ করা কিন্তু তার ফার্স্ট প্রায়োরিটি তিনি সেই মুহূর্তে মনে করেন, যদিও সেটা পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন যে এটা তিনি একটা ভুল করেছেন, যেটা একটা মেন্টাল ট্রমার মধ্যে তিনি কাটিয়েছেন, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো রয়েছে। চলো নেক্সট কি কি সিম্বল আছে আমরা একটু দেখে নেব। দেখো তোমাদের এই ডিটেলস থিমগুলো আমি বলছি, তোমরা যেন স্টোরিটা একটু এনজয়মেন্ট নিয়ে পড়তে পারো, ঠিক আছে। কোনো একটা গল্প পড়বে, তখন গল্পে কি কি রয়েছে সেই বিষয়গুলো তোমাদের জানা থাকলে অ্যানালাইজ করতে তোমাদের সুবিধা হবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা সেটা মনোযোগ দিয়ে এবং একটু আনন্দের সহিত পড়তে পারবে। কেমন, শুধুমাত্র বাংলা মিনিং জানলেই তো হয় না, কি কি কমপ্লেক্সিটি রয়েছে বা হিউম্যান সাইকোলজিটা কতটা ডার্ক গ্লুমি, সেটা কিন্তু এই স্টোরিটা পড়লে অনেকটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ইভেন আমরাও কিন্তু আমাদের লাইফে বিভিন্ন সময়ে এভাবে কিন্তু একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, একটা ডিলেমা ক্রিয়েট করতে হয়। দেখো আমরাও পার্সোনাল লাইফে হয়তো অনেকে এরকম রয়েছে যে ইদার টু চুজ ফ্যামিলি অর ইদার টু চুজ লাভ, তখন কেউ কি হয় লাভকে চুজ করে, কেউ ফ্যামিলিকে চুজ করে। মোরাল ডিলেমা কিন্তু একটা প্রাত্যহিক একটা জীবনের সঙ্গে জড়িত, সুতরাং এটা কিন্তু একটা মানে স্পেশালি একটা নন ফিকশন সেটা বলবো না, মানে ফিকশন সেটা বলবো না, এটা কিন্তু একটা রিয়েল সিচুয়েশন যেটা অলমোস্ট প্রত্যেকটা মানুষ কিন্তু ফেস করে ইন দেয়ার লাইফ। তো আরশাদ কিন্তু সেরকম একজন মানুষ। তো যাই হোক, চলো এখানে দেখো সিম্বলস কি কি রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ নেচার। নেচার তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ইটস আ কাইন্ড অফ ল্যান্ডস্কেপ অর মেন্টাল ল্যান্ডস্কেপ আই উড সে। এটা আরশাদের যে মানসিকতা বা আরশাদ কতটা ডার্ক একটা গ্লুমি কন্ডিশনের মধ্যে রয়েছে, তার সাইকোলজি কতটা ডার্ক, সেই ব্যাপারটা কিন্তু নেচারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। নেক্সট দেখো লাগুন। লাগুন ইটসেলফ আ সিম্বল ফর অ্যালিনিয়েশন, স্ট্যাগনেন্ট, আর যেটা বললাম যে তাদের ফিজিক্যাল এবং ইমোশনাল আইসোলেশন, তো এটা হচ্ছে তার সিম্বল। নেক্সট দেখো স্টার্স। স্টার্স ভীষণ ইম্পর্টেন্ট। স্টার্স কি করে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। স্টার্স অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ হোপ। আমি অনেক রাইটিংয়ে পড়ানোর সময় তোমাদের বলেছি যে টোটালি মানে এই যে স্টার্স যেগুলো রয়েছে, দেখো লাগুনের ওপরে, লাগুনটা ভীষণ স্ট্যাটিক স্ট্যাগনেন্ট, যেখানে কোনো মুভমেন্ট নেই, সেই জায়গায় কিন্তু তার আকাশের উপরে স্টার্স যখন উঠলো তখন কিন্তু একটা হালকা মুভমেন্ট শুরু হচ্ছে, একটা যেন গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা যখন স্টোরিটা পড়বো তখন দেখবো। তারপরে একটা মানে মুভমেন্ট, হালকা বাতাস যেন বয়ে যাচ্ছে, অর্থাৎ আ স্লাইট হোপ ইজ দেয়ার। এইখানে কিন্তু সেই হোপটাকে কিন্তু সাজেস্ট করছে, অর্থাৎ ভালো কিছু হয়তো আসতে চলেছে আরশাদের জীবনটা। যেহেতু আরশাদ তার যে হৃদয়ের এই এতটা পেন জমা রেখেছিল, এতটা ট্রমার মধ্যে দিয়ে এতদিন কাটিয়েছে, সেই পেনটাকে রিলিজ হচ্ছে কার সামনে বলে, না তো হোয়াইট ম্যানের সামনে বলে। তো এইখানে কিন্তু একটা স্লাইট হোপ আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো ডার্কনেস অ্যান্ড লাইট। প্রচুর সিম্বল রয়েছে ডার্কনেস, লাইট।
আমরা সেটা ফরেস্টের থ্রুতে দেখতে পাই, লাগুনের থ্রুতে দেখতে পাই। অলওয়েজ একটা কিন্তু কন্ট্রাস্টিং মানে অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি ফরেস্টের বলো বা আদার যে সারাউন্ডিংস, টোটাল সারাউন্ডিংসের কথা বলছি, লাইট অ্যান্ড ডার্কনেস, সেটা কিন্তু দেখতে পাবো। অ্যান্ড ফাইনালি ইগল, সোয়ারিং ইগল, অর্থাৎ আকাশে যে ইগলটা উড়ে যাচ্ছিল সেই সকালবেলায়, অর্থাৎ ডায়ামেলান মারা যাওয়ার পরে কাইন্ড অফ একটা কিন্তু মুক্তি, ডায়ামেলান যেন হেভেনে চলে যাচ্ছে। এই ইগল স্ট্যান্ডস ফর সিম্বল ফর ফ্রিডম, ফ্রিডম বলতে পারো। আচ্ছা, ফ্রিডম বা ট্রান্সেন্ডেন্টাল বলতে পারো, যে পৃথিবী থেকে তার মুক্তি হচ্ছে এবং গোজ আপ টু হেভেন ডায়ামেলান, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি থ্রু ইগল। এবং তার সঙ্গেই ইগলটা কিন্তু এটাও সাজেস্ট করছে, ইগল নয় সানরাইজ যেটা সাজেস্ট করছে, দেখো সানরাইজ, এটা কিন্তু একটা সিম্বল। সেই সিম্বলটা আরশাদ সানরাইজের দিকে তাকিয়ে আছেন, অর্থাৎ সূর্য তার উপরে পড়ছে। তার মানে তার যে এই যে ইলিউশন ছিল, ইলিউশন বলতে কিন্তু তার ডায়ামেলান বলতে পারি আমরা, ইলিউশন, তার লাভ, এই ইলিউশনটা যখন তাকে ছেড়ে চলে যায় তখন তিনি রিয়ালিটিকে দেখতে পান। তো এইগুলো রয়েছে, বাকি প্রচুর ইমেজারি রয়েছে, প্রচুর ইমেজারি। তোমরা ওয়াটারের সঙ্গে ফায়ার পাবে, স্ট্যাগনেন্ট লেগুনের সঙ্গে তোমরা ওয়াটার ফায়ার রয়েছে, ডার্ক লাইট রয়েছে, মানে প্রচুর এরকম কিন্তু ইমেজারি আমরা পেয়ে যাব, যেটা আমরা টেক্সট পড়ার সময় দেখবো। কেমন? তো মোটামুটি হচ্ছে এইগুলোই থিম। তোমরা যারা ইউটিউবে ক্লাস করছো, ক্লাস দেখছো, বেসিক্যালি তোমাদের জন্য এই ক্লাসটা আমি রেখেছি, যেন তোমরা এই বিষয়গুলো পড়ে টেক্সটটা ভালোভাবে পড়তে পারো। তো প্রত্যেকে তোমরা খুব ভালোভাবে টেক্সটটা পড়বে, এবং বাকি যে শর্ট স্টোরিজগুলো রয়েছে সেগুলোর সামারি পার্টটা কিন্তু আমি ইউটিউবে প্রোভাইড করব, আর বাকি সমস্ত টেক্সট অ্যানালিসিসগুলো তোমরা অ্যাপে পেয়ে যাবে। কেমন? তো তোমরা যারা চাইছো যে তোমরা অ্যাপে ক্লাস করবে, প্রত্যেকে গুগল প্লে স্টোর থেকে এনবি ইংলিশ টিউটোরিয়াল অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবে। কেমন? এনবি ইংলিশ টিউটোরিয়াল অ্যাপটা ডাউনলোড করবে। তোমরা ইউজিতে পড়ো, পিজিতে পড়ো, কিংবা এসএসসি প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে রেখো। তোমাদের যে টপিকে প্রবলেম হবে পরবর্তী সময় তোমরা ইচ্ছে মতো কোর্সগুলো বাই করলে সেই টপিকগুলো কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে। কেমন? তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো একটা, যে তোমাদের কোনো যদি ইনফরমেশন মানে মনে হয় ইনক্লুড করার প্রয়োজন রয়েছে, সেটাও তোমরা টেক্সট করো, কিংবা কেমন লেগেছে ক্লাসটা আজকের অবশ্যই জানিও। আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর প্রত্যেকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কেমন? সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।